নমস্কার। আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা আপনারা বুঝতেই পারছেন, যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও কালকে আমি বলেছিলাম যে আজকে সংবিধান নিয়ে ভিডিও বানাবো। বন্ধুরা, সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন এই জিনিসটা সবাইকে, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছেন বা দেবেন ভাবছেন তাদের জন্য, এবং অন্য অনেক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এখন আপনি যদি প্রায় পাঠ্যপুস্তক দেখেন, সেখানেও কিন্তু বিভিন্ন সংবিধানের যে প্রিয়াম্বল সেইগুলো কিন্তু থাকে। ফলে সংবিধান ব্যাপারটা সম্বন্ধে অ্যাওয়ারনেস সবারই দরকার। আর যারা ডাব্লিউবিসিএস দিতে আছেন তাদের জন্য তো ভীষণভাবে দরকার। আপনি সংবিধান যদি না জানেন, তাহলে কিন্তু আপনি ডাব্লিউবিসিএস কখনোই পাস করতে পারবেন না। আর যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষা এবং একটু হায়ার এন্ডের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কনস্টিটিউশন আপনাকে জানতে হবে। ফলে আজকে এই ভিডিওতে আমি একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করব, যে সংবিধান কি, কেন সংবিধান দরকার, এবং সংবিধান কিভাবে তৈরি হয়েছে, এবং সংবিধানের গুরুত্ব, পুরো ব্যাপারটা একদম বেসিক জায়গা থেকে আমি আজকে আপনাদেরকে বলবো। বন্ধুরা, খুব ভালো করে দেখুন ভিডিওতে, এবং আশা করি আমি সমস্ত কনফিউশনটাকে দূর করতে পারবো আপনাদের, যে যে সমস্ত কনফিউশন তৈরি হয়। যদি কোনো কনফিউশন যদি আপনাদের থেকে থাকে, আপনারা অবশ্যই আমাকে মেল করুন বা এখানে কমেন্ট করেও জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, প্রথমে যেটা বলবো যে যেখান থেকে সংবিধানের যদি উৎপত্তি দেখি, আমাদের দেখতে হবে মনুস্মৃতি। মনুস্মৃতি একটা রিলিজিয়াস বুক, যেটা প্রাচীনকালে মনু যেটা লিখেছিল, সেখানে কি ছিল, কিছু নিয়ম কানুন ছিল। সেটা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে। মনুস্মৃতির অনেক আর্টিকেল, যেটা যেটা উইলিয়াম জোন্স ইংরেজিতে উনি অনুবাদ করেছিলেন, সেখানে হয়তো বিতর্ক থাকতে পারে। আমি সেটার জন্য যাচ্ছি না, আমি কনটেক্সটটা বলছি। যে মনুস্মৃতি প্রথম একটা লেখা, যেখান থেকে কিন্তু মানুষ যখন যেভাবে তার শাসন করবে বা কিভাবে থাকবে, তার আইন কানুন, সেই কনসেপ্টটা তৈরি হলো। যখন মানুষ, আপনারা সবাই জানেন, যখন আমরা মানুষ যখন তৈরি হয়েছে, তখন মানুষ একটা তারা জঙ্গলেই থাকতো, তাদের কোনো নিয়ম কানুন ছিল না। তারা একটা অন্যান্য পশু যেরকম থাকে পৃথিবীতে, সেরকমভাবেই তারা ছিল। কিন্তু যখন মানুষের মধ্যে কনসাসটা তৈরি হলো, যে মান এবং হুঁশ, এই যেটা যখন মানুষের মধ্যে তৈরি হতে থাকলো, আমি কি, আমি কেন, আমার রাইটস, আমাকে আমার অধিকার, এই ব্যাপারগুলো আসতে থাকলো, তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যে মানুষ ঠিকঠাক থাকতে হলে কিন্তু মানুষকে একটা আইনের মধ্যে তাকে কিন্তু থাকতে হবে। আপনারা প্রাচীনকালে দেখেছেন যে মানুষ কিন্তু সবসময় কোনো না কোনো রাজা বা কোনো না কোনো সুলতান বা কোনো না বাদশাহ তার আন্ডারে থাকতে চাইতো, এবং তার জন্যে তাকে তারা তাদের করও দিত। এই কর দেওয়ার ব্যাপারটা কি, যে আমি তোমাকে প্রোটেকশন দেব, আমি তোমাকে আইনের শাসন দেব, তোমাকে যে কেউ এসে লুট করে যেতে পারবে না, তোমাকে যে কেউ এসে অত্যাচার করতে পারবে না, আমি তাকে বাধা দেব। তার বিনিময়ে তুমি আমাকে কর দাও, তো তার বিনিময়ে তুমি আমাকে তোমার যে চাষ করছো তার একটা ভাগ তুমি আমাকে দাও, আমি তোমাকে প্রোটেকশন দেবো। এই যে কনসেপ্ট, এবং ইউরোপেও যে ক্যাসেলগুলো তৈরি ছিল, সেখানেও কিন্তু যে বাইরে থেকে যে লোকেরা যারা এমনি জায়গায় থাকতো, তারা ভীষণ ভালনারেবল থাকতো, যে কেউ এসে তাদেরকে লুট করে যেত, অত্যাচার করতো, মেয়েদের ওপরেও বিভিন্ন রকমের ঘৃণ্য অত্যাচার করতো। ফলে সেইটা প্রোটেকশনের জন্যই কিন্তু যে রাজা, এবং যে বিদেশে বিভিন্ন, আপনারা দেখবেন বিভিন্ন সময় যে ফিউডাল যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, সামন্ত প্রথাটা যেটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছিল। ফলে মানুষ এটা বুঝতে পারলো যে ভালো থাকার জন্যে কিন্তু একটা আইনের শাসন দরকার, এবং মনুস্মৃতিতেও কিন্তু এইটা করতে হবে, এটা করতে হবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এইভাবে একটা, ভালো খারাপের দিকে আমি বলছি না, কিন্তু সেই প্রথম মানুষের মধ্যে মনে হলো, ভারতবর্ষের কনটেক্সটে বলছি, যে এই জিনিসগুলো করা উচিত, এই জিনিসগুলো করা উচিত না। সেইটাই কিন্তু সংবিধান যে ব্যাপারটা, সেটারই কিন্তু আদি রূপ সেটা। আপনি যদি এরপরে অর্থশাস্ত্র দেখেন, অর্থশাস্ত্র কিন্তু সেম, কৌটিল্যও কিন্তু সেই কথাগুলোই বলেছে, এবং প্রাচীন ভারতের যে জিনিসগুলো, সেটাও কিন্তু এই অর্থশাস্ত্রের মতো করেই কিন্তু কৌটিল্যে সেটাই কিন্তু চলে আসে।
এরপরে অর্থশাস্ত্র আপনারা দেখেছেন যে কৌটিল্য কি করতে হবে না করতে হবে, পুরো ব্যাপারটাই সেটা কিন্তু কৌটিল্য বলেছিল। এরপর শরীয়তি মধ্যযুগে যে সুলতানি যুগ বা তার পরবর্তী সময়ে মুঘল যুগ, তার অনেকটাই, বিশেষ করে সুলতান যুগ তো অনেকটাই শরীয়তি আইন, যেটা ইসলামের যে আইন, কোরআনে যা বলা হয়েছে, হাদিসে যা বলা হয়েছে, সেই অনুযায়ী যে শরীয়তি আইন, সেই অনুযায়ী কিন্তু তারা খলিফা যা বলছে সেই অনুযায়ী তারা কিন্তু তাদের শাসনটা চালাতো। ফলে সেখানেও কিন্তু কিছু রুলস ছিল, কিছু রেগুলেশনস ছিল, হয়তো সেটা এতটা লিখিতভাবে ছিল না বর্তমান সংবিধানের মতো, কিন্তু সেইটা ছিল, এবং সেখান থেকেই কিন্তু উৎপত্তি, আস্তে 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 কনভার্ট হয়ে কিন্তু সেটাই আজকে এই জায়গায় এসেছে। এরপরে মডার্ন যে কনস্টিটিউশন, সেই মডার্ন কনস্টিটিউশন আপনাকে যে দেখতে হলে ভারতবর্ষের কনস্টিটিউশন বর্তমানে যেটা আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার রুট কিন্তু আছে ব্রিটিশ এরাতে। ফলে ব্রিটিশরা যখন ভারতবর্ষে এলো, তারা দেখলো যে এখানে একটা সাংঘাতিক রকমের ললেসনেস চলছে, কোনো আইনের শাসন সেভাবে নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোক বিভিন্নভাবে তাদের শাসন চালাচ্ছে, এই রাজার এক আইন, ওই রাজার আরেক আইন। আপনারা দেখেছেন ছোট 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 রাজ্য, এবং তাদের বিভিন্ন ধরনের রাজা, মারাঠারা একরকমভাবে চালাচ্ছে, ওদিকে দিল্লির যেটুকু মুঘলরা পড়ে আছে তারা একরকম চালাচ্ছে, ওদিকে টিপু সুলতান তাদের একরকম চালাচ্ছে, এদিকে বেঙ্গলের সিরাজউদ্দৌলা বা তার আগে আলিবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, তারা একরকম ভাবে চালাচ্ছে। এই পুরো ব্যাপারটা তারা দেখলো যে ভারতবর্ষ পুরো একটা টোটাল একটা মেস হয়ে আছে, এবং এখানে কিন্তু যদি আইনের শাসন না চালনা করা হয় তাহলে কিন্তু তারা ঠিক মতো ভাবে দেশটা চালাতে পারবে না। মানে মেনলি ওরা যেটা ভেবেছিল যে আমরা এখানে ব্যবসাটা ঠিকমতো করতে পারবো না, আমরা এখান থেকে রেভিনিউটা ঠিকমতো নিয়ে যেতে পারবো না, আমাদের লাভটা ঠিকমতো করতে পারবো না। এই কথা মাথায় রেখে ওরা বুঝলো যে এখানে কিন্তু একটা রুল অফ ল, এটা কিন্তু চালু করতে হবে। এবং সেই কথা মাথায় রেখেই যখন 1757 পলাশি যুদ্ধের পরে আস্তে আস্তে যাওয়ার পরে যখন গভর্নর বেঙ্গল, সেটার পোস্টটা তৈরি হলো, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে তারা এই যে জায়গাটা তারা তৈরি করতে পারলো। এরপরে যেটা আমাদের রুট যেটা দেখতে হবে, ফার্স্ট যেটা প্রথম যেটা আদি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে 1773-এর রেগুলেটিং অ্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট। যে কটা অ্যাক্ট আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আস্তে 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 ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে, তার মধ্যে রেগুলেটিং অ্যাক্ট ভেরি ইম্পর্টেন্ট। রেগুলেটিং অ্যাক্টের পরে হচ্ছে 1784 হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে 1813 চার্টার অ্যাক্ট, তারপরে হচ্ছে 1833 চার্টার অ্যাক্ট, তারপরে হচ্ছে 1853 চার্টার অ্যাক্ট। এরপরে চলে যাচ্ছে 1858, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরে পর আপনারা দেখতে পাচ্ছেন একবারে 1773 থেকে শুরু হয়েছে, সেটা চলছে তার, এটা এইভাবে একদম ঊর্ধ্বমুখী, যে আস্তে 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 কীভাবে মডার্ন যে কনস্টিটিউশন এবং কোন চার্টার অ্যাক্টে বা কোন ইন্ডিয়া অ্যাক্টে কি বলা হয়েছিল, আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলছি। খুব ভালো করে ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, এবং এই ভিডিওটা শুধুমাত্র একবার দেখলে হবে না, বারবার দেখুন। এবং এই ভিডিওর পরে আমি এই রিলেটেড আমি একটা মক টেস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা মক টেস্টটা দিন, তাহলে পুরো ব্যাপারটা আপনাদের খুব ভালো করে ঝালাই হয়ে যাবে। এরপরে হচ্ছে 1861 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এরপরে 1852 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এবং তারপরে হচ্ছে 1809 হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটা যেটাকে মল্ডেমিন্টো অ্যাক্ট বলা হয়, এবং 1819 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট যেটাকে বলা হয়, এবং 1835 হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এইটার ওপর বেস করেই কিন্তু মেনলি বর্তমান যে কনস্টিটিউশন ভারতবর্ষে আছে, সেটা কিন্তু 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টেরই কিছু মডিফাইড রূপ, কিন্তু বেস স্ট্রাকচারটা সেটা কিন্তু এই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং তারপরে যখন 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড এবং সিলেক্টেড নমিনেটেড মেম্বার্স যারা ছিল, তারা মিলে ঠিক করলো যে হ্যাঁ, বর্তমান যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বাবা আম্বেদকর,
বাবা আম্বেদকর এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে মেন যে কনস্টিটিউশন বর্তমানে সেটা উনি তৈরি করেছে, কিন্তু পুরো প্রসেসটা কিন্তু অনেক বছরের লম্বা বন্ধুরা। পুরো ব্যাপারটা বুঝতে হবে যে একদিনে কিন্তু ভারতবর্ষে আজকে এই কনস্টিটিউশন আসেনি, আস্তে 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 একটা একটা জিনিস তৈরি হতে 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 কোনো এক বিভিন্ন জিনিস অ্যাড হতে 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 আজকে এই জায়গাটা এসেছে। এরপরে আপনারা দেখুন যে 1773 রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছে, ফার্স্ট অ্যাক্ট অফ ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তখন ব্যবসা করতে এসেছিল, এবং যখন ব্রিটিশ গভর্নমেন্ট বুঝলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা একটা প্রাইভেট কোম্পানি, তাকে যেরকম খুশি কিন্তু ব্যবসা করতে দিলে হবে না, তাদের একটা বাঁধন দরকার, এবং কিভাবে তারা ব্যবসাটা করবে সেটা বোঝা দরকার। সেই জন্য তারা কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট, মেন হচ্ছে তাদেরকে ইস্ট ইন্ডিয়া, কাকে রেগুলেট করা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করা। এই জন্য একটার নাম হচ্ছে 1773 1973 রেগুলেটিং অ্যাক্ট, এই জন্য নাম এটা। তখন করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংসকে করা হলো। আগে উনি শুধু গভর্নর ছিলেন, সেটাকে কিন্তু গভর্নর জেনারেল করা হলো। গভর্নর জেনারেল কথাটা কিন্তু একটা কোম্পানি রেসপেক্টে করা হচ্ছে, উনি একটা কোম্পানির গভর্নর জেনারেল, যিনি পুরো কোম্পানিটাকে গভর্ন করবেন, একদম সুপিরিয়র জেনারেল। এখন যেরকম ইন্সপেক্টর জেনারেল পুলিশে করা হয়, একদম সুপিরিয়র পোস্টের যারা থাকে, সবটাই তো ব্রিটিশদের থেকেই আসা। এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট, মানে আপনারা বুঝতে পারছেন যে একটা রুল অফ ল, আইনের শাসন একটা জারি করার চেষ্টা করা হলো। সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা, যেটা হচ্ছে 1774 যেটা, সেটা করা হলো ক্যালকাটাতে, সুপ্রিম কোর্ট করা হলো। এবং স্যার এলাইজা এমপে ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এটাও ভেরি ইম্পর্টেন্ট, এটা এখান থেকেও কোশ্চেন আসে অনেকবার। এরপর হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। কি করা হলো, ডিফারেন্সিয়েট বিটুইন কমার্শিয়াল ফাংশন অ্যান্ড পলিটিক্যাল ফাংশন। আগে এক লোকই তারা কমার্শিয়াল ফাংশন দেখতো এবং পলিটিক্যাল ফাংশন দেখতো। কমার্শিয়াল ফাংশন মানে কোন জিনিস তারা আনবে, কোন জিনিস তারা কিনবে, কত দামে কিনবে, কতটা লাভ করবে, সেটা হচ্ছে কমার্শিয়াল ফাংশন। আর পলিটিক্যাল ফাংশন কি, যে কোন রাজার সঙ্গে সম্পর্ক করবে, মিলিটারি কিরকম থাকবে পুরো ব্যাপারটা। এবং এই যে সিরাজউদ্দৌলাকে সরিয়ে সেখানে মেরে তাকে মীর জাফরকে করা হলো, মীর জাফরের পরে তারপরে মীর কাসিমকে করা হলো, এই যে ব্যাপারগুলো, কোথায় যুদ্ধ করবে, কার সঙ্গে কি করবে, কোন রাজার সঙ্গে নেগোশিয়েট করবে, কাকে কোথায় কনস্পিরেসি করবে, পুরো ব্যাপারটা, সেটা হচ্ছে পলিটিক্যাল ফাংশন। এই দুটো কিন্তু আগে একজন, মানে যারা মেম্বার ছিল তারাই করতো। ডিফারেন্সিয়েট করা হলো, কিছু মেম্বার করা হলো বোর্ড অফ ডিরেক্টর, যারা তারা করা হলো পলিটিক্যাল ফাংশন তারা দেখবে। আর এটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর, তারা হচ্ছে কমার্শিয়াল ফাংশন দেখবে। স্বাভাবিকভাবেই যারা বোর্ড অফ ডিরেক্টর, যারা রাজরা যুদ্ধ বিগ্রহ এই সব সমস্ত পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যারা ইনভলভ হতে থাকলো, তারা হচ্ছে বেশি পাওয়ারফুল হলো। এবং বোর্ড অফ ডিরেক্টররা সবসময় কিন্তু কোর্ট অফ ডিরেক্টরদের থেকে উঁচু পোস্ট হোল্ড করতে থাকলো। দ্য অ্যাক্ট ওয়াজ নেমড আফটার উইলিয়াম পিট। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট কেন বলা হয়, এটা হচ্ছে স্যার উইলিয়াম পিটের নাম অনুসারে, তখনকার উনি ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার ছিলেন, উনি মেনলি এই অ্যাক্টটা ফ্রেম করেছিলেন। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাক্ট হচ্ছে 1833 চার্টার অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ নো মোর এ কমার্শিয়াল কোম্পানি, কমার্শিয়াল বডি, অল ইটস কমার্শিয়াল ফাংশনস ওয়ার টেকেন অ্যাওয়ে, মেকিং ইট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি ওয়ার্কিং অন বিহাফ অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। কি বলা হলো, যে এটা একটা কোনো আর ইয়ে থাকলো না, এটা একটা শুধুমাত্র একটা কোম্পানি থাকলো না, এর কমার্শিয়াল ফাংশনকে পুরো গভর্নমেন্টের হাতে নিয়ে নেওয়া হলো, এবং এটাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, অ্যাজ ইফ এই কোম্পানিটা ইংল্যান্ডের গভর্নমেন্টের হয়ে এখানে কাজ করছে, এভাবে তাই সেটাকে বলা হলো। ফলে এটা ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য 1833 চার্টার একটা। এরপরে যেটা আর কারণ হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকাম দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আগে শুধুমাত্র গভর্নর জেনারেল বেঙ্গল বলা হতো, তাকেই কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে একদম ইন্ডিয়ান পার্সপেক্টিভে ভাবা শুরু করলো ব্রিটিশ গভর্নমেন্ট। এবং লর্ড উইলিয়াম বেন্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা উনি হলেন। এরপরে হচ্ছে 1853 হচ্ছে চার্টার অ্যাক্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ওপেন কম্পিটিশন ফর ইন্ডিয়ানস ইন সিভিল সার্ভিসেস 1853-তে। এর আগে ইন্ডিয়ানরা সিভিল সার্ভিসে বসতে পারতো না,
এই অ্যাক্টের মাধ্যমে সেটা করা হলো। সেপারেট লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেপারেট লেজিসলেটার অ্যান্ড লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন, আগে যিনি সেপারেট করা হলো, কাউন্সিল, বোর্ড অফ কাউন্সিল আলাদা করা হলো, একই লোক তারা গভর্নর জেনারেলের আন্ডারে তারা লেজিসলেচারও করতো, তারা আইনও বানাতো, আবার এক্সিকিউটিভ ফাংশনও করতো। তারা সমস্ত কোথায় কি হবে, কোথায় মিলিটারি যুদ্ধ করবে, কি করবে না করবে, পলিটিক্যাল ফাংশন পুরোটাই তারা দেখতো। সেটাকে আলাদা করা হলো, দুটো দুটো বোর্ড কাউন্সিলর, বোর্ড অফ কাউন্সিলস করা হলো। এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1858-এর হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ডিউ টু 1857 রিভল্ট। আপনারা জানেন যে সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857-তে। কোম্পানি রুল এন্ডেড, কোম্পানি থেকে পুরো কোম্পানিকে পুরো বসিয়ে দেওয়া হলো এবং ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি ইন্ডিয়া শাসন করতে থাকলো। তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতো অন বিহাফ অফ ব্রিটিশ গভর্নমেন্ট, সেটা অ্যাবলিশ করা হলো, ডাইরেক্ট এখানে কিন্তু রুল চালু করলো ব্রিটিশ গভর্নমেন্টের। এটা এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। চেঞ্জ দ্য ডিজিগনেশন অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টু ভাইসরয় অফ ইন্ডিয়া। এটা আপনারা জানেন যে এই সময় সেটা হলো, আগে যেটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হতো সেটা চেঞ্জ হয়ে ভাইসরয় অফ ইন্ডিয়া হলো। গভর্নর জেনারেল, একটা আপনাদের এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা দরকার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়? গভর্নর জেনারেল ইজ এ পোস্ট অফ, সেটা হচ্ছে একটা কোম্পানির পোস্ট, মানে গভর্নর জেনারেল হবে কোম্পানি, সে কোম্পানিকে গভর্ন করবে। আর ভাইসরয় হচ্ছে সে ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউনের রিপ্রেজেন্টেটিভ, একদম গভর্নমেন্ট এন্টিটি, গভর্নমেন্ট অথরিটি। ভাইসরয় ওয়াজ দ্য, এই পয়েন্টটা আপনারা দেখুন, ভাইসরয় ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ ক্রাউন ডাইরেক্ট। এটা কিন্তু কোম্পানির লোক নয়। এইটাই ডিফারেন্স বন্ধুরা। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে, আপনারা দেখবেন যে কোনো কোশ্চেন আপনারা অ্যাটেন্ড করতে পারছেন, যে কোনো জিনিস আপনারা রাইট করতে পারছেন, আপনারা ঠিকভাবে পড়তে পারছেন, তার ইনসাইটটা বুঝতে পারছেন। শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার পড়ে গেলে হবে না, তার কনসেপ্টটা বুঝতে হবে, বুঝে সেটা পড়ে নিয়ে তারপরে আপনি নিজের টেস্ট প্রিপারেশনটাকে টেস্ট করুন, সেটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র মাল্টিপল চয়েস পড়ে শুধু মুখস্থ করে কিন্তু হবে না, তার কনসেপ্টটা বুঝতে হবে। এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার সঙ্গে ভাইসরয় অফ ইন্ডিয়ার যে ডিফারেন্স, এইভাবে পড়তে হবে বন্ধুরা। আমি এইটাই বলার চেষ্টা করছি যে কনসেপ্টটাকে বুঝে নিয়ে পড়ুন, দেখবেন যে কোনো অসুবিধা হচ্ছে না। লর্ড ক্যানিং বিকাম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অ্যান্ড বিকাম দ্য লাস্ট গভর্নর জেনারেল, উনিই তখন ছিলেন। উনাকে বলো ডেজিগনেশনটা চেঞ্জ করা হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, সেটাকে চেঞ্জ করে ভাইসরয় অফ ইন্ডিয়া করা হলো। লর্ড ক্যানিং ওয়াজ দ্য লাস্ট, এটা কোশ্চেন আছে, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? Lord Canning, and the same answer will be for who is the first Viceroy of India, that is also Lord Canning. এবং এরপরে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ফাউন্ডেশন অফ দ্য ক্যাবিনেট সিস্টেম ইন ইন্ডিয়া। এই অ্যাক্টে মেন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা যেটা ভাইসরয় অফ ইন্ডিয়া, তখন আর গভর্নর জেনারেল নয়, ভাইসরয়, উনি একটা যেটা পোর্টফোলিও সিস্টেম তৈরি করলেন, যে যারা এক্সিকিউটিভ থাকবে, আইএস, তখন তো আইসিএস ছিল, আইসিএস অফিসারের যারা মেন বোর্ডে থাকবে, তাদের নিয়ে একটা ক্যাবিনেট হায়ার পোস্টে, এখনও দেখবেন যে ক্যাবিনেট মিনিস্টার বা ক্যাবিনেট সেক্রেটারি এই ধরনের পোস্টগুলো আছে, এবং সেই পোর্টফোলিও ব্যাপারটা যে র্যাঙ্কিং করা, সেইটা কিন্তু ওই সময় এই অ্যাক্টের মাধ্যমে করা হলো, ফলে ইম্পর্টেন্স বাড়ানো হলো। এবং এইভাবে একটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা অ্যাক্টে কোথাও কিন্তু সেটা থেকে বিভিন্ন অ্যাক্টে বিভিন্ন যে জিনিসগুলো অ্যাড হতে থাকলো, সেটাই কিন্তু আস্তে আস্তে বর্তমান যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু একটা পরিপূর্ণ রূপ দিল। ফলে ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো একটা হট করে তৈরি হওয়া জিনিস নয়, সেটা আস্তে আস্তে বিভিন্ন ব্রিটিশ রুলের, এত বছরের ব্রিটিশ রুলে সেখানে একটা জিনিস অ্যাড হতে ইমপ্লিমেন্ট হতে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা। এই জিনিসটাকে বুঝতে হবে, এই থিমটাকে বুঝতে হবে। এই থিমটা যদি আপনি বোঝেন, দেখবেন যে তাহলে আপনার কোনো কিছু পড়তে অসুবিধা হচ্ছে না, আপনি পুরো জিনিসটাকে বুঝতে পারছেন। থিমটা বুঝতে হবে বন্ধুরা। এরপর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে করা হলো প্রিন্সিপাল অফ ইনডাইরেক্ট ইলেকশন ওয়াজ ইন্ট্রোডিউসড। এখানে ইনডাইরেক্ট ইলেকশন মানে আগে যেটা হতো পুরোটাই ব্রিটিশ গভর্নমেন্ট তাদেরকে
সিলেক্ট করতো, কিন্তু সেটা হলো না। এখানে একটা রিপ্রেজেন্টেশনের ব্যাপার তৈরি হলো। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল, এবং ব্রিটিশ গভর্নমেন্ট বুঝতে পারলো যে ইন্ডিয়াকে শাসন করতে হলে সবটা নিজেদের কন্ট্রোলে রেখে হবে না, মানুষকে, ইন্ডিয়ান সিটিজেন, তাদেরকে কিন্তু রিপ্রেজেন্টেশন, তখন দাদাভাই নৌরোজি বা এই ধরনের ফিরোজ শাহ মেহতা, এই ধরনের কিছু মানুষ তখন ব্রিটিশ গভর্নমেন্টকে এমন চাপ দিতে থাকলো যে তারা, ব্রিটিশ গভর্নমেন্ট এটা বুঝতে পারলো যে শুধুমাত্র একদম গভর্নমেন্ট স্ট্রাকচার দিয়ে হবে না, সেখানে কিন্তু মানুষের রিপ্রেজেন্টেশন। এখন আপনারা দেখবেন গভর্নমেন্ট চলে দুজন, একটা যারা হচ্ছে সিভিল সার্ভেন্ট যারা থাকে, যারা পরীক্ষা দিয়ে আসে, যাদের পার্মানেন্ট এক্সিকিউটিভ বলা হয়, আরেকটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, যারা মানুষের রিপ্রেজেন্টেটিভ, যারা এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, সমস্ত এরা হচ্ছে গিয়ে পলিটিক্যাল এক্সিকিউটিভ। এই পার্মানেন্ট এক্সিকিউটিভ যারা বিডিও, এসডিও হোক বা আইএস অফিসার, ডিএম হোক, পুলিশ স্ট্রাকচারের হোক বা অন্য যে কোনো সিভিল সার্ভিস, তারা হচ্ছে গিয়ে পার্মানেন্ট এক্সিকিউটিভ এবং পলিটিক্যাল এক্সিকিউটিভ। এদের যে মিক্সচার, এদের যে কম্বিনেশন, এই কম্বিনেশনেই কিন্তু বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্ট চলে। সমস্ত সেটা স্টেট হোক, সেটা সেন্ট্রাল হোক, সমস্ত জায়গায় দেখে পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখে যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার সেটা দেখে হচ্ছে গিয়ে যারা পার্মানেন্ট এক্সিকিউটিভ, যারা অফিসার লেভেলে যারা থাকে। ফলে এই পুরো ব্যাপারটা সেটা কিন্তু ব্রিটিশরাই আস্তে 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 আস্তে, এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ ফার্স্ট যেটা করা হলো শুধুমাত্র অফিসার দিয়ে। আপনারা যদি ভাবেন যে এখন শুধুমাত্র ভারতবর্ষে একটা সেখানে অফিসারাই থাকবে, সেখানে সেক্রেটারি আছে, সেখানে ডিএম আছে, আর কোনো বাকি জেলা পরিষদ নেই, সেখানে আর কোনো সিএম নেই, পিএম নেই, কেউ নেই, এটা যদি আপনি ভাবতে থাকেন যে যেরকম স্ট্রাকচারটা দ্বারা, তখন ইন্ডিয়ান গভর্নমেন্টের সেরকমই স্ট্রাকচার ছিল। সেখানে পলিটিক্যাল কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, শুধু অফিসাররাই চালাতো, যারা ভাইসরয় বা যারা অন্যান্য আদার্স আইসিএস অফিসার যারা ছিল, এবং কিছু স্টেট ক্যাডার অফিসারও ছিল। আমি একটা যেটা ডাব্লিউবিসিএস এর হিস্ট্রি যেটা আমি বানিয়েছিলাম, সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিস্ট্রি, সেটাও আপনারা বন্ধুরা চাইলে দেখে নিতে পারেন। সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে আমি বলেছি যে কিভাবে আস্তে 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 এই বর্তমান যে স্ট্রাকচারটা সিভিল সার্ভিসের সেটা তৈরি হয়েছে। যাই হোক, এই কথায় আসছি যে ইলেকশন ইন্ট্রোডিউস বাই দ্য, প্রথম যে কনসেপ্ট যেটা ইলেকশন করা, কিন্তু ওরা ইলেকশন কথাটা ইউজ করেনি, টার্মটা ইউজ করেনি, কিন্তু প্রিন্সিপাল ওয়াজ ইমপ্লিমেন্টেড বা অ্যাডপ্টেড। এরপরে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919, যেটাকে মর্লে মিন্টো অ্যাক্টও বলা হয়। মর্লে ওয়াজ দেন দ্য সেক্রেটারি অফ ইন্ডিয়া। এটাও জানতে হবে যে কেন এটাকে মর্লে মিন্টো অ্যাক্ট বলা হয়। মর্লে কে ছিল? মর্লে ওয়াজ দেন দ্য সেক্রেটারি অফ ইন্ডিয়া, অ্যান্ড মিন্টো, লর্ড মিন্টো ওয়াজ দেন দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। এই দুজনের যে মিলে যে অ্যাক্টটা করেছিল সেটাকে হচ্ছে মর্লে মিন্টো অ্যাক্ট বলা হয়। ইলেকশন ওয়াজ ইন্ট্রোডিউস ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। দেখুন, আগের যে অ্যাক্টে, সেই অ্যাক্টে কিন্তু বলা হলো যে একটা কনসেপ্টে নেওয়া হলো 1892, তারপরে তার প্রায় 20 বছর বাদে এখানে যেটা করা হচ্ছে যে ইলেকশন যেটা ইন্ট্রোডিউস করা হলো ইন্ডিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম। সেপারেট ইলেকটোরেট ওয়াজ ইন্ট্রোডিউস ফর মুসলিমস। হ্যাঁ, কিন্তু যেটা করা হলো সেপারেট ইলেকটোরেট, যে মুসলিমরা শুধুমাত্র মুসলিম ক্যান্ডিডেটদেরকেই ভোট দিতে পারবে। এই যে ব্যাপারটা, অর্থাৎ সেই সময় থেকে কিন্তু ইন্ট্রোডিউসিং দ্য কমিউনাল এলিমেন্টস ইন ইন্ডিয়া, সে বিভেদের রাজনীতি। ওরা বুঝতে পারলো যে ভারত শাসন করতে হলে এখানে হিন্দু মুসলিম ঝামেলা বাঁধিয়ে দিয়েই থাকতে হবে। এবং অ্যাকচুয়ালি বর্তমানে ভারতবর্ষে যে হিন্দু মুসলিম যে কমিউনাল প্রবলেম আছে, পুরোটাই ব্রিটিশদের তৈরি করা। তার আগে কিন্তু ভারতবর্ষে কোনোদিনই হিন্দু মুসলিম প্রবলেম ছিল না। এই পুরো ব্যাপারটাই কিন্তু এই ব্রিটিশরাই কিন্তু আমাদের মধ্যে সেই ব্যাপারটা আস্তে 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 করে বুনে দিয়ে গেছে। আপনারা দেখুন, এবং ওই সময় যে 1707, ওই সময়ে যেটা, সরি 1707 বলছি, সরি 1906, সেই সময় কিন্তু মুসলিম লীগ তৈরি হলো। এই পুরো ব্যাপারটা আস্তে আস্তে তৈরি হতে থাকলো। অর্থাৎ যে কমিউনাল ব্যাপারটা আলাদা করে মুসলিমদেরকে, এবং আলটিমেট তার রেজাল্ট হিসেবে কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়া, সেই পুরো ব্যাপারটাই কিন্তু সেই সময় থেকে ব্রিটিশরা খুব সুচারুভাবে, ওরা বুঝেছিল যে ডিভাইড অ্যান্ড রুল, আগে যদি আমি হিন্দু মুসলিমে ভাগ না করতে পারি, আমি কিন্তু দেশ চালাতে পারবো না। সেটাই ওরা করেছিল ইনফ্যাক্ট। এরপরে এবং সেটা শুরু করেছিল এই মর্লে মিন্টো অ্যাক্টে। তারপরে যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, যেটাকে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টও বলা হয়।
ফার্স্ট ডায়ারকি ফার্স্ট ইন্ট্রোডিউস এক্সিকিউটিভ কাউন্সিলরস আর মিনিস্টার। প্রথম যেটা ডায়ারকি, যে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেটা তৈরি করা হয়েছিল এক্সিকিউটিভ কাউন্সিলর আর মিনিস্টার মধ্যে। কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে, কিছু এক্সিকিউটিভ থাকবে। এটা কিন্তু পুরোটাই প্রভিন্সিয়াল লেভেল, অর্থাৎ স্টেট লেভেলে, কিন্তু সেন্ট্রালে সেই ভাইসরয় তিনি পুরো ভেটো পাওয়ার নিয়ে থাকবেন। এটা করা হয়েছিল। প্রিয়াম্বেল ইন্ট্রোডিউসড, এখনো যে প্রিয়াম্বেল আছে সেটাই ছিল। তার মানে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল, সেটা কিন্তু এই জায়গা থেকে আস্তে 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 বর্তমান যেটা আছে তখনও বেসিক কিছু প্রিন্সিপাল দিয়ে করা হয়েছিল। এখানে ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট টাইম ডাইরেক্ট ইলেকশন, এটা কোশ্চেন আসে, ইন হুইচ অ্যাক্ট ফার্স্ট ডাইরেক্ট ইলেকশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। ডাইরেক্ট ইলেকশন এটা কিন্তু ফার্স্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 বা যেটাকে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট বলা হয়, সেইটাকে কিন্তু ফার্স্ট ডাইরেক্ট ইলেকশন কথাটা ওরা ইন্ট্রোডিউস করেছিল কনসেপ্টটা। বাইক্যামেরাল লেজিসলেচার, কাউন্সিল অফ স্টেটস, আপার হাউস যেটাকে রাজ্যসভা, এবং লেজিসলেটিভ কাউন্সিল বা যেটাকে লোকসভা সেটা। দেখুন এখনও কিন্তু সেইভাবেই আছে রাজ্যসভা লোকসভা। সেই যে কনসেপ্ট, আমি কেন বলছি যে একটা কনস্টিটিউশন একদিনে তৈরি হয়নি, আস্তে 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 এই যে পুরো ব্যাপারটা, এবং সেম সেই স্ট্রাকচারটাই কিন্তু এখনও রয়ে গেছে, বাইক্যামেরাল লেজিসলেচার। অর্থাৎ যেটা স্টেট যেটা রিপ্রেজেন্টেশন করবে বিভিন্ন রাজ্য থেকে, যারা নমিনেটেড মেনলি থাকবে সেটা হচ্ছে গিয়ে আপার হাউস বা রাজ্যসভা, এবং যারা মানুষ নির্বাচন করবে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে সেটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। সেটা হচ্ছে যে সরি, আমি রাজ্যসভাটা নমিনেটেড নয়, সেখানে বিধায়করা যাদেরকে সিলেক্ট করবে সেটা হচ্ছে তারা রাজ্যসভায় যাবে, আর ডাইরেক্ট মানুষ যাদেরকে ইলেক্ট করবে সেটা যাবে যেটা লোকসভা। সেই কনসেপ্টটাই কিন্তু এখনো আছে। এবং সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, তখন ইউপিএসসি নাম ছিল না, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন নাম ছিল না, তখন সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন বলা হলো ফার্স্ট। এটা কিন্তু এর রেকমেন্ডেশনের ভিত্তিতেই কিন্তু করা হলো। এবং যেটা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কি বলা হলো, রেজাল্ট অফ 3, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তার আগে যেটা সাইমন কমিশন এসেছিল, সাইমন কমিশনের বেসিসের রেকমেন্ডেশনের বেসিসে 3 রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, আপনারা জানেন, ইংল্যান্ডে গিয়ে। সেখানে 3 রাউন্ড টেবিল কনফারেন্স আপনারা দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট, কারা কারা সেখানে প্রেজেন্ট ছিল, গান্ধীজি কোনটায় ছিল কোনটায় ছিল না, পুরো ব্যাপারটা দেখবেন। এবং অ্যাবলিশ দ্য প্রভিশন অফ দ্য ডায়ারকি অ্যাট দ্য প্রভিন্স অ্যান্ড ইন্ট্রোডিউস অ্যাট দ্য সেন্টার। বর্তমান যেটা আছে যে মিনিস্টার এবং যে তাদের এক্সিকিউটিভ কাউন্সিল, সেই ব্যাপারটা সেটা কিন্তু ফার্স্ট এই অ্যাক্টেই করা হলো। ফেডারাল সাবজেক্ট আর ডিভাইডেড ইন্টু 2 পার্ট, রিজার্ভড অ্যান্ড ট্রান্সফার্ড। এবং দিস অ্যাক্ট লেড প্রভিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ফেডারেশন। এই যে অল ইন্ডিয়া ফেডারেশন বর্তমানে যেটা ইন্ডিয়ান ফেডারেশন, সেটা কিন্তু এই গভর্নমেন্টের এই অ্যাক্টের মাধ্যমেই করা হলো। কিন্তু এটা ইমপ্লিমেন্ট তখন করতে পারেনি, যে প্রিন্সিলি স্টেট ছিল তারা সেখানে প্রায় 532টা মতো ছিল, তারা কিন্তু সেখানে জয়েন করেনি, ফলে সেটা কিন্তু ইন্ডিয়ান ফেডারেশন করা হয়নি। আপনারা জানেন যে সর্দার বল্লভভাই প্যাটেল কীভাবে জোর করে প্রিন্সিপাল স্টেটগুলোকে সেখানে অ্যাড করেছিল, সেটা আপনারা দেখতে পারেন। এরপরে যেটা হচ্ছিল মেন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। আপনারা জানেন যে যারা কনস্টিটিউশন পড়বেন, আস্তে আস্তে আমি সমস্ত ক্লাসগুলোই নেব, যে 3টে যেটা আছে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে সেন্টারের লিস্ট, একটা হচ্ছে গিয়ে স্টেট লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্ট আছে। সেই কনসেপ্টটা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সেইগুলো আইন নির্ধারণ করার ক্ষমতা আছে শুধুমাত্র সেন্ট্রালে, যেরকম ডিফেন্স এরকম আর কি। যেটা প্রভিন্সিয়াল, যেটা বর্তমানে হচ্ছে স্টেট লিস্ট, সেটা হচ্ছে যেরকম পুলিশ, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে সেন্ট্রালের স্টেটের লিস্টের মধ্যে পড়ে। আর আমি ছোট একটা একটা করে উদাহরণ দিচ্ছি। আর কনকারেন্টলি যেরকম হেলথ সেক্টর, যেখানে সেন্ট্রালও আইন বানাতে পারে, স্টেটও বানাতে পারে। লেবার লস, যেখানে সেন্ট্রালও বানাতে পারে, স্টেটও বানাতে পারে। এগুলো হচ্ছে কনকারেন্ট লিস্ট, অর্থাৎ দু ক্ষেত্রেই সেন্ট্রালেরও পাওয়ার আছে আর স্টেটেরও পাওয়ার আছে। কিন্তু ডিফেন্স বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে শুধুমাত্র কিন্তু সেন্ট্রালে পাওয়ার আছে। একটা স্টেট ঠিক করতে পারে না যে আমি পাকিস্তানের সঙ্গে কিভাবে ডিল করব, কি বাংলাদেশের সঙ্গে কিভাবে ডিল করব, কি আইন করব, সেটা কিন্তু স্টেট সিলেক্ট করতে পারে না, তারা তারা ঠিক করতে পারে না। সেরকমই স্টেটের হচ্ছে পুলিশ, হচ্ছে স্টেট অ্যাফেয়ার্স। সেন্ট্রাল কিন্তু বলে দেবেন, হ্যাঁ ওরা মাঝে মাঝে বিভিন্ন ডাইরেক্টিভস পাঠাতে পারে যে এইভাবে চালাও ওইভাবে চালাও, কিন্তু আমি কিভাবে আমার স্টেট চালাবো সেটা কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই কিন্তু স্টেটের মধ্যে পড়ে।
আর কনকারেন্ট লিস্টের কনসেপ্টটা হচ্ছে যে সেটা কিন্তু এই হেলথ সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টেরও আইন বানাতে পারে, তারাও বিভিন্ন ধরনের আইন করতে পারে, স্টেটও করতে পারে। লেবার সেক্টরে সেন্ট্রালও পারে, আবার কিন্তু স্টেটও পারে। তার মানে এই যে কনসেপ্টটা বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, পুরোটাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে, অ্যাক্ট 1935 থেকে নেওয়া। বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরো কনস্টিটিউশন একদম প্রথম থেকে, সংবিধান কেন দরকার, সংবিধান কোথা থেকে এসেছে, সেখানে কি কি এর কাজ, এবং ব্রিটিশ যে বর্তমান যে কনস্টিটিউশন আছে সেখানে আস্তে 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 কীভাবে ইভলভ হয়েছে পুরো ব্যাপারটা, এবং প্রত্যেকটা অ্যাক্টের কি কি মেন ফাংশন, সে পুরোটা আমি এই ভিডিওতে বলার চেষ্টা করেছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং খুব ভালো করে দেখো, এখান থেকে নোটস তৈরি করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে কিন্তু এই রিলেটেড আমি কিন্তু মক টেস্ট কিছুক্ষণ বাদেই দিচ্ছি। বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, দেখতে থাকো আমাদের চ্যানেল। এরকম আমি কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে কনসেপ্ট বেসড, আবারও বলছি কনসেপ্ট বেসড কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি রেগুলার। বন্ধুরা, সবাই ভালো থাকো, নমস্কার, বন্দে মাতরম।